স্বাগত সংবাদ সকালে, সাথে আছি আমি মেহেরিন তাজরিন কবির। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে রোববার প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। এদিকে ধর্ষণ চেষ্টার ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। 3 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার দাবি শিক্ষার্থীদের। রোববার সকাল 10টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। ভবনের মূল গেট আটকে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে কার্যালয়ের স্বাভাবিক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটে। শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে ধর্ষণ চেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হলেও তাকে চিহ্নিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার এবং ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা। এখনো পর্যন্ত আসামিকে গ্রেফতার করা হয় নাই। আর কতক্ষণ সময় ওনাদের লাগবে সেটা আমাদেরকে প্রশাসন এসে নিশ্চিত করে যাবে। প্রশাসনের কাছে জবাব চাওয়া, এবং আমরা এই জন্যই এখানে এসেছি। আমরা রেজিস্ট্রার ভবন অবরোধ করেছি এই কারণে, যাতে আমাদেরকে জবাব দেওয়া হয় যে আসামি এখনো ধরা পড়েনি কেন। যে ক্যাম্পাসের মেয়েরা নিরাপদ নয়, সেই ক্যাম্পাস সচল থাকবে কিভাবে? তার জন্য আজকে সকাল থেকে আমরা রেজিস্ট্রার ভবন অবরোধ করা শুরু করেছি। ঘটনায় জড়িত বহিরাগত তরুণকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে প্রশাসন। পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রক্টর। অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের সাথে সমন্বয় করছেন। আমরা আশা করি অভিযুক্ত অতি দ্রুত গ্রেফতার হবে। আমরা অনুরোধ করছি, আমরা দাবি রাখছি সরকারের কাছে তাকে অভিযুক্ত দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য। ক্যাম্পাসে ধর্ষণ চেষ্টার ঘটনায় নিরাপত্তা সংক্রান্ত দায়ভার খতিয়ে দেখতে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই অভ্যুত্থানের পর 284 জন সাংবাদিকের নামে দায়ের করা হত্যা মামলা সহ সব মামলার তালিকা প্রধানমন্ত্রীর কাছে দিয়েছে সম্পাদক পরিষদ। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার দুপুরে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এ কথা জানান সম্পাদক পরিষদ নেতারা। তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছে অতীতের সরকারগুলো। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সম্পাদক পরিষদের নেতারা। তারা জানান, 5 আগস্টের পর যেসব সাংবাদিকের নামে হত্যা মামলা হয়েছে সেগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। এ ধরনের মামলা গণতন্ত্রের জন্য ভালো নয়। এতে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 282 জন সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে এবং তার মধ্যে 94 জন হত্যা মামলার তারা আসামি হিসেবে। তো সেটা আমরা প্রধানমন্ত্রীর কাছে সেই লিস্ট দিয়েছি। প্রধানত বাংলাদেশের যে মিডিয়া সিন যেটা আছে, আইন কানুনের মধ্যে যে অগণতান্ত্রিকতার অংশগুলো আছে, সেগুলোর সম্পর্কে আমরা তাকে অবহিত করেছি। পরে তথ্যমন্ত্রী জানান, মামলার বিষয়ে সম্পাদকদের উদ্বেগের সাথে একমত প্রধানমন্ত্রীও। নির্দেশ দিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার। এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। আর একই সঙ্গে গত সরকারের গঠন থেকে এই পর্যন্ত কোনো ধরনের কোনো হস্তক্ষেপ সরকারের পক্ষ থেকে না থাকার কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্পাদক পরিষদ সর্বসম্মতক্রমে অভিনন্দন জানিয়েছেন। অতীতে সরকারগুলো গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বলেন, অনেকে কালো টাকা রক্ষার হাতিয়ার হিসাবেও গণমাধ্যমকে ব্যবহার করেছে। আমাদেরকে অবশ্যই একটা ক্ষমতাবান, স্বাধীন, দক্ষ, যোগ্য একটা কোয়ার্সি জুডিশিয়াল কমিশন বা কর্তৃত্ব বা কর্তৃপক্ষ আমাদেরকে তৈরি করতেই হবে। আধুনিক সভ্যতা পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু কোনো বিকল্প নাই। তথ্যমন্ত্রী আরও বলেন, শ্রম আইন, কর ব্যবস্থা, বেতন ভাতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে কোনো গণমাধ্যমের লাইসেন্স নবায়ন হওয়া উচিত নয়। শ্রম আইনকে না অনুসরণ করেন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 15 মাসে দেশে বিদেশে প্রায় 43,000 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দ এবং অবরুদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর মধ্যে চলতি বছরের প্রথম 3 মাসে প্রায় 2,500 কোটি টাকার সম্পদ জব্দ হয়েছে। সংস্থাটি জানিয়েছে, আদালতে চূড়ান্ত রায় পাওয়ার পর এসব সম্পদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
রাজধানীর গুলশানের এ ভবনের প্রায় ২,০০০ বর্গফুটের একটি ফ্ল্যাট গত বছরের মাঝামাঝি সময়ে জব্দ করে দুর্নীতি দমন কমিশন। ফ্ল্যাটটির মালিক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে আজমিনা সিদ্দিকী। দুদকের মামলায় অভিযোগ করা হয়েছে, এই ভবনের প্লটটি ইস্টার্ন হাউজিংকে অবৈধভাবে পাইয়ে দেন টিউলিপ সিদ্দিকী, যার বিনিময়ে ফ্ল্যাটটি পান টিউলিপের বোন আজমিনা। আজমিনার এই ফ্ল্যাটটি ছাড়াও অন্যান্য আরও দুর্নীতিবাজদের ১৮৩টি ফ্ল্যাট জব্দ করেছে দুদক। নানা দুর্নীতি আর অনিয়মের অভিযোগে ২০২৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে বিদেশে প্রায় ৪৩,০০০ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক বা অবরুদ্ধ করেছে সংস্থাটি, যার মধ্যে রয়েছে জমি, বাড়ি, ভবন, ফ্ল্যাট, গাড়ি, দোকান, মার্কেট, জাহাজ, ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র, এফডিআর ও স্বর্ণালংকার। দুদকের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত অনুসন্ধান পর্যায়ে এমনকি তদন্ত পর্যায়েও অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক বা অবরুদ্ধের অনুমোদন দিয়ে থাকেন। দুদক বলছে, এসব সম্পদ যেন বিক্রি বা হস্তান্তর করতে না পারে সে লক্ষ্যে জব্দ বা অবরুদ্ধ করা হয়েছে। 2025 সালে অনেক অনুসন্ধান বা তদন্ত কার্যক্রমও বেড়ে গিয়েছিল। অনুসন্ধানের সংখ্যা যেহেতু বেশি, এ পর্যায়ে অনুসন্ধানকারী কর্মকর্তাগণ বিজ্ঞ আদালতে আবেদনের মাধ্যমে এই সম্পদ অবরুদ্ধ বা ফ্রিজ করেছেন। দুর্নীতির অভিযোগ থাকা এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অবরুদ্ধ থাকবে বলে জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদারীপুরের আমিরাবাদে আত্মীয়ের বাসা থেকে স্বামী, স্ত্রী ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ঈশা দাস ও ৮ মাস বয়সী শিশু। পুলিশ জানায়, শহরের আমিরাবাদ এলাকার শান্তনা রানী চন্দের বাসায় ৩ বছর ধরে ভাড়া থাকেন ইতালি প্রবাসী যতীন বারৈর স্ত্রী মিষ্টি বারৈ। রোববার বিকেলে বেড়াতে আসেন দূর সম্পর্কের চাচাতো ভাই চিন্ময় দাস সহ পরিবারের ৩ সদস্য। তবে অনেকক্ষণ তাদের ঘরের দরজা বন্ধ থাকায় কোনো সাড়া শব্দ না পেয়ে রাতে মিষ্টি বারৈ পুলিশের খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার কারণ জানতে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আরো জানাতে মাদারীপুর থেকে আছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন চন্দ্র মল্লিক, এই যে ৩ জন নিহত হয়েছেন, মারা গেছেন, আসলে কি কারণে তারা নিহত হয়েছেন, কিছু কি জানা গেছে নাকি? পুলিশ কি বলছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি, এই এলাকা থেকে এবং এলাকার বাড়িওয়ালা যিনি আছে তার সাথে এবং যার বাসায় ঘটনা ঘটছে তাদের সাথে কথা বলেছি, পুলিশের সাথে কথা বলেছি। যেটি আমরা জানতে পেরেছি, মূলত এই মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার গত প্রায় 3 বছর ধরে ভাড়া রয়েছেন মিষ্টি বারৈ, তার স্বামী যতীন বারৈ। তারা মাদারীপুর শহরের শান্তনা দত্তের বাড়িতে ভাড়া থাকতেন এবং গতকাল রাতে যে ঘটনা ঘটছে, যে গতকাল তার সম্পর্কে আত্মীয় মানে চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাস, তার স্ত্রী ঈশা দাস এবং তার একটি শিশু 8 মাসের শিশু মূলত চিকিৎসার কথা বলে এই বাড়িতে এসেছেন বলে আমাদেরকে জানিয়েছেন এই বাসার ভাড়াটিয়া মালিক যিনি মিষ্টি বারৈ, তিনি আমাদেরকে জানিয়েছেন। এরপরে মূলত গতকাল রাত 11টার পরে তাদের আলাদা একটা রুমে যখন তারা শুয়েছিল, পরে কোনো সাড়া শব্দ না পেয়ে মিষ্টি বারৈ মূলত ডাকাডাকি করেছে এবং সে যখন তাদেরকে কোনো সাড়া শব্দ না পায় তখন মূলত এই রুম থেকে তারা মূলত 999-এর মাধ্যমে খবর দেয় থানা পুলিশকে এবং পরে পুলিশ এসে তারপর পুলিশ প্রথমে চেষ্টা করে তাদেরকে ডাকাডাকি করে। তারা যখন ওঠে না তখন পুলিশ বাড়ির মালিকের কাছ থেকে একটি শাবল সংগ্রহ করে শাবল দিয়ে দরজা ভেঙে মূলত ঘরের ভিতরে রুমে প্রবেশ করে তারা 3 জনের লাশ দেখতে পায়। ভ্যানের সাথে ঝুলেছিল পুরুষের লাশ
এবং তার স্ত্রী ছিল নিচে আর বাচ্চাটা ছিল ওই পুরুষের সাথে। এরকম অবস্থায় পুলিশ তাদেরকে দেখতে পেয়ে লাশ রাতে উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়। এরকম একটি অবস্থা ছিল। পরবর্তীতে পুলিশ এসে এখন বর্তমানে পুলিশ পুরাদমে তদন্ত করছে। আমরা কথা বলেছি মাধবপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ এসে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনা কেন ঘটলো এটি আসলে তারা মূলত তদন্ত করে দেখছে এবং এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ইতিমধ্যে এই বাড়িতে পরিদর্শনে এসেছেন মাদারপুরের র্যাব কর্মকর্তারা এসেছেন, এই পুলিশ এসেছেন, গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকজন এসেছেন। তারা মূলত খতিয়ে দেখার চেষ্টা করছেন আসলে মূলত কী ঘটনা ঘটছে। এরকম একটি পরিস্থিতি বর্তমানে এখানে অবস্থান করছে। সব মিলিয়ে যে এলাকাবাসী এই ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক এবং উৎসুক জনতায় ভিড় করতেছে। ঘটনার পরপরই যখন জানাজানি হয়ে যাচ্ছে এরপরই মূলত এলাকায় ভিড় বেড়ে গেছে। তো সব মিলিয়ে যে এলাকার যে অবস্থা সেটি আসলে মূলত তো থামথামে পরিস্থিতি বিরাজ করছে যে এরকম একটা বড় ধরনের ঘটনা পুরা এলাকা জুড়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে এই রহস্যটা উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ যে আসলে কিভাবে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটছে। তো এই ছিল আমার কাছে সার্বিকভাবে মাদারীপুরের এই 3 জন লাশ উদ্ধারের সর্বশেষ ঘটনার তথ্য। মাদারীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিতপন চন্দ্র মল্লিক। স্কুলের টাকা জমা রাখার নিয়ম ব্যাংকে, কিন্তু সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় 8 কোটি টাকার এফডিআর করেছে পিকে হালদারের ফাইন্যান্সিয়াল কোম্পানিতে। এছাড়া স্কুলটিতে 3 শিফট মিলিয়ে চলছে 84টি অবৈধ শাখা। 68 শিক্ষক নিয়োগে দুর্নীতি ও 2 কোটি টাকা আত্মসাতেরও প্রমাণ মিলেছে তদন্তে। অভিযুক্ত 2 শিক্ষক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থী 4000-এর বেশি, শিক্ষক কর্মকর্তা রয়েছে 160 জন। বিগত স্বৈরশাসনের সময়ে প্রতিষ্ঠানটিতে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিবন্ধন ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছে 68 জন শিক্ষক। এছাড়া গত 11 বছর ধরে উৎসব ভাতার নামে আত্মসাৎ হয়েছে প্রায় 1 কোটি 80 লাখ টাকা। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্তে উঠে এসেছে সাবেক প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও বর্তমান প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মোল্লার নাম। দীর্ঘ সময়ের পরে নিরীক্ষা কার্যক্রমে ওখানে বেশ কিছু আর্থিক এবং নিয়োগ সংক্রান্ত অনিয়ম পাওয়া গেছে এবং আমরা রিপোর্ট প্রেরণ করেছি মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। প্রতিবেদন অনুযায়ী স্কুল ফান্ডের 5 কোটি 72 লাখ টাকা ফার্স্ট ফাইন্যান্স কোম্পানিতে, 2 কোটি 12 লাখ টাকা পিপলস লিজিং কোম্পানিতে এবং জিপিএস ফাইন্যান্স কোম্পানিতে 4.5 লাখ টাকা এফডিআর করা হয়েছে। গাছ কাটায় 33,000 টাকা, পোস্টার ও লিফলেট ছাপা বাবদ 70,000 টাকা, পত্রিকার বিজ্ঞাপন বাবদ 3 লাখ টাকার ভুয়া বিল ভাউচারে তুলে নেওয়া হয়েছে। এসব অনিয়মের বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো সদুত্তর নেই। অনিয়মের কোনো দেখি নাই। এখন অনিয়ম যেগুলো আছে এগুলো জবাব দিব আমরা, যদি ওইখানে প্রমাণিত হয় তারপরে আমি দোষী হব। শিক্ষা গবেষকরা বলছেন প্রতিষ্ঠানগুলোতে অনিয়ম ঠেকাতে না পারলে শিক্ষার মান উন্নয়ন হবে না। তদন্ত এভিডেন্স পাইছে, আমার কাছে এভিডেন্স আছে, তাহলে এভিডেন্স বেস সিদ্ধান্ত নেবে এবং দেশের প্রচলিত আইন যেটা আছে সেই অনুযায়ী করবে। তাদেরকে শোকজ করার ব্যবস্থা করা, তারা যে টাকা উঠে সেটাকে নিয়ে আসে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা, এরকম অসংখ্য নিয়মকানুনগুলো আছে। তো এই কাজগুলো যদি করে তাহলে সেটা হচ্ছে যে দুর্নীতিটা কিছুটা কমে আসবে। বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে তদন্তে। প্রতিষ্ঠানগুলোতে অনিয়মের তদন্ত হয়, প্রমাণও পাওয়া যায়, কিন্তু অনেক ক্ষেত্রেই নেওয়া হয় না তেমন কোনো ব্যবস্থা। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন এসব কারণে প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করা যাচ্ছে না। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শহীদ মিনারে জানাজা শেষে কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে নেওয়া হয়েছে। এর আগে রোববার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কারিনার মরদেহ গ্রহণ করেন তার বাবা কায়সার হামিদ। জানাজায় অংশগ্রহণকারীরা বলেন, জুলাই আন্দোলনের অংশ ছিলেন তিনি। তাকে নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বানও জানান তারা। লিভার সংক্রান্ত জটিলতা নিয়ে কয়েকদিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা কায়সার। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 15 মে মৃত্যু হয় তার। রোববার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কারিনার মরদেহ গ্রহণ করে তার বাবা কায়সার হামিদ।
বনানীর ডিওএইচএস মাঠে ও বাদ এশা বনানীর দরবার শরীফে জানাজা শেষে রাত 10টায় মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। জানাজায় অংশ নিয়ে ছাত্রদল সভাপতি বলেন, কারিনা জুলাই আন্দোলনের অংশ ছিলেন। আহ্বান জানান তাকে নিয়ে অপপ্রচার না চালানোর। তিনি একজন নারী হিসাবে যে ভূমিকা পালন করেছিলেন, কিন্তু গতকাল সোশ্যাল মিডিয়ায় আমরা যে তাকে নিয়ে যে নোংরামি এবং প্রপাগন্ডা বলেন এবং চরিত্র হরণ বলেন, যে একজন মৃতকে নিয়ে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। জানাজার আগে গণভবন লুটের প্রসঙ্গ সহ রাজনৈতিক ট্যাগের বিষয় নিয়ে কথা বলে কারিনার পরিবার। আমার হাতে ছিল একটা শ্রীলেদার্সের ব্যাগ, আমি বলছি এই যে আমার একটা ব্যাগ, আরেকটা চিরুনি নিয়ে বলছি এই যে একটা চিরুনি, এখন কে যে এটা আপলোড করে দিছে, এখন সবাই খালি লিখে যে আমরা গণভবনে চুরি করছি। আমাদের চুরি করার দরকার কি? আমরা জানি আমাদের কারিনা কি ছিল। সো অযথাই যেই কারিনা সারাটা জীবন শুধু ভালোইটা চিন্তা করছে, দেশের ভালো হোক, সেটা যেই মানুষের থ্রুতেই হোক, সো তাকে প্লিজ দয়া করে কোনো কিছুর সাথে অ্যাফিলিয়েটেড করবেন না। মুন্সিগঞ্জের গজারিয়া মেঘনাঘাট গ্রামের বাড়িতে দাফন করা হয় কারিনাকে। রিফাত শিশির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গায় গাছের চারা বোঝাই ট্রাকের পিছনে মাছ বোঝাই পিকআপের ধাক্কায় 2 জন নিহত হয়েছে। ভোরে ভাঙ্গা টোল প্লাজার কাছে আতাদি ফ্লাইওভারের ওপরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা পিকআপের চালক ও সহকারী বলে জানা গেছে। পুলিশ জানায়, ভোরে আতাদি ফ্লাইওভারের কাছে ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাকের পেছনে অপর একটি মাছের পিকআপের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হয়েছেন। ট্রাক ও পিকআপ দুটি জব্দ করা হয়েছে। ইজারার শর্ত অনুযায়ী রাজধানীতে পশুর হাট শুরু হবে 24 মে থেকে। অথচ দিয়াবাড়িতে গত শুক্রবার থেকেই হাট বসিয়েছে ইজারাদার প্রতিষ্ঠান SF কর্পোরেশন। এরই মধ্যে গরু নিয়ে এসেছেন ব্যবসায়ীরা, দরদামও করছেন ক্রেতারা। কিন্তু হাটটি নজরে আসেনি ঢাকা উত্তর সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা শওকত ওসমানের। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাট, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে পশু এসেছে এই হাটে। আসছে ক্রেতারাও। অথচ পশুর হাটের শর্ত হল রাজধানীতে ঈদের দিন সহ হাট বসবে 5 দিন। সেই হিসেবে বিক্রি শুরু হবে 24 মে থেকে। কিন্তু দিয়াবাড়ি হাটে পশু উঠেছে গত শুক্রবার অর্থাৎ 15 মে থেকে। বিক্রেতারা জানান, অনুমতি দিয়েছে ইজারাদার প্রতিষ্ঠান SF কর্পোরেশন। কমিটি বলছে যে এখনো কিনলে পারে হাসিল করতে হবে। কমিটি বলছে আপনারা গরু বিক্রি করতে পারেন, সমস্যা নাই, আমার যেরকম নিরাপত্তা দেওয়ার কথা নিরাপত্তা আমরা দেব। হাটের পশু আসার কথা স্বীকার করলেও বিক্রি শুরু হয়নি বলে দাবি হাট কমিটির। তারা নিজেরাই এসেছেন। আমরা তাদেরকে প্রথমে বলেছি, ঠিক আছে আমরা তো হাটের কার্যক্রম শুরু করিনি, আপনারা যদি যেহেতু চলে এসেছেন আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। জাস্ট তাদের সহযোগিতা করা, আমাদের হাটের কার্যক্রম কিন্তু এখনো শুরু হয়নি। অথচ দেখা গেল একের পর এক বিক্রি হচ্ছে কোরবানির পশু। আমরাও খুশি, আলহামদুলিল্লাহ বিক্রি করতে পারলাম। অগ্রিম দাম বলতেছে, খারাপ বলেনি, আবার ভালোও বলেনি, একটা বিক্রি করছি। হাট ইজারার শর্ত ভঙ্গ হলেও ব্যবস্থা নেওয়ার দায়িত্ব DNCC সম্পত্তি বিভাগের। দিয়াবাড়ি হাটের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি প্রধান সম্পত্তি কর্মকর্তা শওকত ওসমানকে। শর্ত ভঙ্গ হলেও ব্যবস্থা না নেওয়াকে ইজারাদারের সাথে সম্পত্তি বিভাগের যোগসাজশ দেখছেন বিশ্লেষকেরা। আগে তো বিক্রি করবার সুযোগ নাই, তাহলে আমরা রাজধানীর বুকে যদি এই বিষয়টাকে যদি আমরা মনিটর করতে না পারি, তাহলে অবশ্যই এটা ধরে নিতে হবে এই পুরো বিষয়টার সাথে কোনো একটা চক্রটা জড়িত, যারা কি তারা জেনেও না জানার ভান করছেন, দেখো না দেখার ভান করছেন। পশু বেচা বিক্রি শুরু হলেও নিশ্চিত হয়নি নিরাপত্তা ব্যবস্থা, নেই পশুর স্বাস্থ্য পরীক্ষা ও জাল নোট শনাক্তের ব্যবস্থা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর কদিন বাদেই কোরবানি ঈদ, তাই শেষ মুহূর্তে গবাদি পশুর পরিচর্যা চলছে দেশের বিভিন্ন খামারে। এরই মধ্যে কোথাও কোথাও খামার থেকে সরাসরি পশু বিক্রির পাশাপাশি অনলাইনেও গরু বিক্রি ও বুকিং চলছে। হাটে দালাল আর ভিড় এড়াতে খামার থেকে গরু কেনায় ঝুঁকছেন অনেকেই। কোরবানির ঈদ ঘিরে ফেনীর অন্যতম বড় খামার ছাগলনাইয়ার জাহান এগ্রোতে প্রস্তুত 1000 কেজি ওজনের শতাধিক গরু। বিশাল আকৃতির এসব গরু দেখতে প্রতিদিন খামারে যাচ্ছেন ক্রেতারা।
হাটের ভিড় এড়াতে সরাসরি খামার থেকে পশু কিনছেন অনেকে, যদিও গত বছরের তুলনায় দাম বেশি বলছেন ক্রেতারা। ওদের পেজে গরুগুলা দেখছিলাম, সুন্দর লাগছে, এই জন্য সরাসরি আসছে এখন দেখার জন্য। পছন্দ হয়েছে, দেখা যাক, নেগোসিয়েশনের বিষয়, দাম দরে যদি হয় অবশ্যই কিনবো। নোয়াখালী সদর ও সোনাইমুড়ির বিভিন্ন খামারে কোরবানির পশু বিক্রি চলছে অনলাইনে। দাম ঠিক হলে রয়েছে বুকিং দেওয়ার সুযোগ। ঈদের আগের দিন ক্রেতার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে কোরবানির পশু। পুরনো যে কাস্টমারগুলো আমাদের থেকে গরুগুলো কালেকশন করছে তাদের সাথে যোগাযোগ হচ্ছে, তারা কিছু গরু নিতেছে, অলরেডি সেল হয়ে গেছে। কোরবানির পশুর পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য রক্ষায় নিয়মিত পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। আমরা চেষ্টা করতেছি সকল খামারিকে ভালো পরামর্শ দিতে, তাদের দৈনন্দিন যে খাবারের তালিকা আছে সেগুলোর ব্যাপারে পরামর্শ দিই এবং কি কি ভ্যাকসিন দিতে হবে সে ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে থাকি। কোরবানির জন্য জামালপুরে 12,000 খামারে চাহিদার চেয়ে বেশি গরু প্রস্তুত রয়েছে। হাটে তোলার আগেই অনলাইনে গরু বিক্রি করছেন অনেক খামারি। তবে গোখাদ্যের চড়া দামে পশুপালনে খরচ বেড়েছে, তাই কাঙ্ক্ষিত লাভ নিয়ে শঙ্কায় তারা। অনলাইনে আমরা গরুর ভিডিও করে, ছবি করে, বডি ওয়েট দিয়ে আমরা অনলাইনে ছেড়ে দিই, গ্রাহকরা এটা বডি ওয়েট দিয়ে আমরা একটা রেট দিয়ে দিই। দাম অনেক বেশি হয়ে গেছে, কিন্তু বাস্তবে এটা করতে গিয়ে যে খরচটা, এটা যে হিসাব করে এই দামে পোষায়। চাঁদপুরের 200 হাটে গরু তোলার প্রস্তুতি নিচ্ছেন খামারিরা। জেলায় কোরবানির জন্য প্রস্তুত ৭৫,২৪৮টি পশু। স্থানীয় চাহিদা পূরণ করে এসব পশুর একটি বড় অংশ সরবরাহ করা হবে দেশের বিভিন্ন এলাকাতেও। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁপাইনবাবগঞ্জের কুজাইন বিলে ভারত থেকে আসা ঢলের পানিতে তলিয়ে গেছে শত শত বিঘা জমির ধান। স্থানীয়দের অভিযোগ, সীমান্তের ওপারে বাঁধ দিয়ে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করছে ভারত। কোনো নোটিশ ছাড়াই পানি ছাড়ায় এবং অতি বৃষ্টিতে ডুবে নষ্ট হচ্ছে এপারের ফসল। এ বিষয়ে দ্রুত স্থায়ী সমাধান চান এলাকাবাসী। গোমস্তাপুর সীমান্তের কুজাইন বিলের এক প্রান্ত বাংলাদেশে, অন্য প্রান্ত ভারতে। চলতি মৌসুমে বিলের 2050 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সম্প্রতি ভারত থেকে আসা ঢলের পানিতে তলিয়ে গেছে শত শত বিঘা জমির পাকা ধান। কষ্টের ফসল পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা 2,500-এর বেশি কৃষক। হাজার হাজার বিঘা জমি আছে, সব জমি বিপদে পড়ে আছে। এখন গরিব ছেলে মানুষ, টাকাতে জমি বর্গা রেখেছি, 2 বিঘা ডুবলে আমার সব শেষ। ভাত টাত খাওয়া যাবে না, পাইকারও নিব না, ছাগল বকরিকে খাওয়াইতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সীমান্তের ওপারে বাঁধ নির্মাণ করে ভারত পানি প্রবাহ নিয়ন্ত্রণ করায় এপারে ডুবে যাচ্ছে ফসলি জমি। কৃষি বিভাগ বলছে, এবার ঢলে তলিয়েছে 500 বিঘা জমির ধান। এতে ক্ষতিগ্রস্ত অন্তত 300 কৃষক। আশেপাশে মানুষকে উদ্বুদ্ধ করে, কৃষককে উদ্বুদ্ধ করে ধানগুলো যত দ্রুত সম্ভব কাটানোর উদ্যোগ নিয়েছি। এখানে কিছু কৃষকের কষ্ট হচ্ছে, কিছু হয়তো ফলনের লস ক্ষতি হবে, তবে এখানে পুরোপুরি ধান নষ্ট হয়ে যাবে এরকম না। 2-1 বছর পরপরই ভারত থেকে ঢলে ক্ষতিগ্রস্ত হয় হাজার বিঘা জমির ফসল। কৃষকদের ভোগান্তি বিবেচনা করে বিষয়টি নিয়ে সংসদ অধিবেশনে বক্তব্য উপস্থাপনের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। কোনো ধরনের নোটিশ ছাড়াই, বাংলাদেশকে অবহিতকরণ করা ছাড়াই তারা নদীর বাঁধগুলো খুলে দেয়, স্লুইস গেটগুলো খুলে দেয় এবং বাংলাদেশের মানুষ তাদের এই পানিতে বিভিন্ন ধরনের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যায়। সামনে আমাদের বাজেট অধিবেশন আছে, এই অধিবেশন সহ সরকারের উচ্চ মহলের সাথে নদীর পানির এই সমস্যা নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশাপাশি ফসল রক্ষায় কুজাইন বিলে বাংলাদেশ অংশে বাঁধ ও সেতু নির্মাণ সহ নদী খননের দাবি এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।